পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার বাপের বাড়ি ছিল ভবানীপুরে, বকুলবাগান রোডে। আমার বড় ফ্যামিলি, আমরা সব অনেক ভাই বোনরা, আমার বাবা মা সব খুব আনন্দ করে থাকতাম। তারপর আমার বিয়ে হয়ে যায়, তখন আমার শ্বশুরবাড়ি লেক রোডে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। তারা কোথায় এখন? আর ছেলে আছে শকুন্তলা পার্কে আমার বাড়িতে, আমাদের যে বাড়ি। ছেলে আছে আমার পুত্র বধূ, আর ওদের ছেলে আমার বড় নাতি, সে থাকেই বেশে। আচ্ছা। আর আমার এক মেয়ে আছে, মেয়ে এখন আছে বম্বেতে। আনফর্চুনেটলি আমার জামাইটি নেই, মেয়ে আর আমার ছোট নাতি ওর ছেলে, ওরা দুজন বম্বেতে থাকে, ওরা সবাই চাকরি করে। এখানে আপনি কতদিন আছেন বললেন? এখানে আমি 1 বছরের উপরে বাড়িতেই থাকতাম, শকুন্তলা পার্কে। ছেলের সাথে থাকতেন? হ্যাঁ, একসঙ্গে থাকতাম। কেন এখানে আসলেন? এখানে আসলাম কেন তোমাকে বলি, মানে আমি বেশ আনন্দ করেই ছিলাম। আমি নিজের সমস্ত কাজ করতাম, দোকান পাট, বাজার হাট, রান্না বান্না, আমি খুব এনজয় করতাম সংসারটাকে, খুব এনজয় করতাম, আমার নাতিদের মানুষ করার সব কিছু। হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়লাম। আর সেই সময় ওরা ছিল আমার বেরিয়েছে, মাঝে মাঝে ওরা একটু বেড়াতে টেড়াতে যাবে, গাড়ি নিয়ে বেরোয় বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু কিছু যদি হয়, অসুস্থ হই, তখন কি হবে ওরা একটু জানতেও পারবে না। মাঝে মাঝে হয়েছে আমার ভার্টিগো হয় মাঝে মাঝে। একবার ওরা পুরী গেছে, আমি তখন ভার্টিগো হয়েছি, আমার মনে হচ্ছে খাট শুদ্ধ ঘুরছি আমি মনমন করে। আমি ফোন করছি, তোরা শিগগিরই ব্যাক কর, শিগগিরই ব্যাক কর। তখন আমি নিজেই আমার ছেলেকে বললাম, এখানে এখন তো শুনছি খুব সুন্দর সুন্দর বৃদ্ধাশ্রম হয়েছে, তুই একটা দেখ না ওরকম। তোরা না থাকলে আমি এরকম একা থাকি, তার একটা অসুবিধার ব্যাপার হয়। আর তারপরে আমার জন্য তোরাও বেরোতে পারিস না, আটকে থাকিস। এই বলতে ভাবতে কিছুদিন পরে এটা খবর পাওয়া গেল, শান্তিনীড় ওল্ড এজ হোমের খবর পাওয়া গেল। এইভাবেই ব্যবস্থাটা হলো। কেমন কাটছে এখানে, কেমন লাগছে এখানে? দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। তাই? একদম একদম। বসন্ত উৎসব হলো, কি নাচ করলাম, হই হই করলাম। আমি খুব গান করি, নাচি। তাই? আমি নাচতে পারি। আমি অশোক বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। তাই নাকি? গীতবিতানের ছোটবেলায় গান শিখেছি, গীতা সেনের কাছে গান শিখেছি। এখানে আসার পরে জীবনটা অনেক ভালো। এখানে আপনার ভালো করে দেখাশোনা করা হয়? হ্যাঁ হ্যাঁ। যখন ইচ্ছা হয় তখন বাড়িতে যান? হ্যাঁ, যখন ইচ্ছা হয় যাই। সারা দিনটা কিভাবে কাটে? আমার ওখানে পুরনো পাড়াচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব। সকাল থেকে সবাই ওঠে, ভোরবেলা চা দিয়ে দেয়। এইটা একটা বিরাট প্লেজার। ভোরবেলা গরম চা দিয়ে যায় ঘরে, চা খেয়ে তারপর একটু এদিক ওদিক করি, তারপর একটু ফোনটা নিয়ে দেখি কে ফোন করেছে না করেছে। ছেলে প্রচুর খাবার দাবার দিয়ে যায়, মিষ্টি এটা ওটা সেটা, অনেক রকমের বিস্কিট সব দিয়ে যায় আমাকে। তারপরে আস্তে আস্তে একটু বেলা বাড়ে, পাশের ঘরে যারা আছে তাদের সাথে গিয়ে একটু আড্ডা দিই। আমি 84 years old। একবার এই ঘরে ঢুকি, একবার ওর ঘরে ঢুকি। আমি কথা না বলে থাকতে পারি না, একদম ভীষণ আড্ডাবাজ। আমি ভালো আছি গো, খুব খুব ভালো আছি। আমাকে আজকে একটা গান শোনাবে না? তা হ্যাঁ, 100 বার। তোমার পছন্দের একটা গান শোনা। আমি একটু ওখানে যাই। হ্যাঁ আসুন, একটু তোমার কাছে আসছি। হ্যাঁ প্লিজ। তোমার ঘরে বাস করে কাদায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজন না ছবি আঁকে এক মনে ও হয়ে মন, একজন না বসে বসে রং মাখে ও হয়ে মন। আর সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবি খান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমার বসত এখানে, আমার বসত অনেক অনেক বসত করে, অনেক জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অমিতা দিদা কেমন আছেন বলুন? 10 মাস হলো এসেছেন এখানে। ভালো আছি, খুব ভালো আছি। কি হয় সকাল থেকে, কেমন আছেন এখানে, কি করেন সারাদিন? সারাদিন তো গল্প টল্প করি। আমি আমার বেডে বেশি থাকতে ভালোবাসি। আচ্ছা। মানে আমি তো পায়ে একটু প্রবলেম আছে, আমি খুব একটা হেঁটে এই ঘর ওই ঘর। পায়ে কি হয়েছে? পায়ে ওই যে অস্টিওআর্থ্রাইটিস হয়ে হাঁটতে খুব অসুবিধা হয়। ফলে বেডে বসেই সবার সাথে, সহপাঠীদের সাথে গল্প করি, ওরা আসে, গান টান হয়। আমি একটু ঠাকুরের বই পড়তে ভালোবাসি, একটু গীতা পাঠ করি। তারপরে নিজে যেমন নিজের কাজকর্ম আছে, স্নান আছে, খেয়ে নিজে সারাটা নিজেই ধুই, নিজের যে জামা কাপড় এখনো নিজেই কাটি। তাই? হ্যাঁ। বয়স কত হলো অমিতা দিদা? আমার এই যে 70+। আচ্ছা, হঠাৎ করে বৃদ্ধাশ্রমে আসতে হলো? আমরা প্রথমে দুর্গাপুরে বাসিন্দা ছিলাম। আমার হাজবেন্ড সেলে চাকরি করতেন দুর্গাপুর স্টিলে। ওখানে ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, বড় হয়েছে, শিক্ষা দীক্ষা সব ওখানেই হয়েছে। আমার হাজবেন্ড এটা অসুস্থ ছিলেন বলে 55 বছর বয়সে ভিআর নিয়ে নিয়েছিল, 7 বছর চাকরি করতে পারিনি।
তারপরে ইচ্ছাপুরে বাপের বাড়ির কাছে এসে ওখানে ফ্ল্যাট কিনলাম, কিনে ছেলে মেয়ে ওখানে বিয়ে থাওয়া ওখানে সব দিয়েছি। তার ছেলে মেয়ে যে যার মেয়ে থাকে কলকাতায়, ছেলেও কর্মসূত্রে কলকাতাতেই থাকে। আমি আমার হাজবেন্ড নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু আজকে 2.5 বছর হলো উনি আমাকে রেখে রামকৃষ্ণ লোকে চলে গেছেন। এখন আমি একা হয়ে গেলাম, ছেলে মেয়ে কলকাতাতেই আছে, একজন টালিগঞ্জে আছে, একজন রাজারহাটে আছে। আপনি আর আপনার হাজবেন্ড কি আলাদা থাকতেন? হ্যাঁ হ্যাঁ, ওরা কর্মসূত্রে এখানে, তো আমি আমার নিজের বাড়িতে থাকতাম। আচ্ছা, তো স্বামী চলে যাওয়ার পর আপনি একা হয়ে গেলেন। হ্যাঁ, এবার একা কি লাগছিল, ছেলে মেয়ে খুব রিকোয়েস্ট করছে যে তুমি ফ্ল্যাট বিক্রি করে আমাদের কাছে চলে আসো। মেয়ে বলছিল দাদার কাছে না আমার কাছে। তা আমি অনেক ভাবলাম যে না, ওরা ওদের সংসার করুক শান্তিতে, ওদেরও তো সংসারে দায় দায়িত্ব আছে অনেক, সেই ভেবে আর সংসারে ঢুকতে চাইলামও না। স্বামী চলে গেল মানে সংসার চলে গেল আমার নিজের, আমার সংসারে ঢুকবো ওইসব ভেবে টেবে। আর তখন আমি কি করলাম, ওই ভরসা বৃদ্ধাশ্রমে অ্যাড দেখলাম, দেখে তখন ভাবলাম কি তাহলে আমি বৃদ্ধাশ্রমেই চলে যাই বলে তখন ওই যোগাযোগ করলাম এনাদের সাথে, দিদিদের সাথে। ছেলে মেয়ে রাজি হলো আপনাকে বৃদ্ধাশ্রমে? না না, ওরা কেউ রাজি হয়নি। তবে আমাকে আমার ছেলে মেয়ে বরাবরই বলে, আজও বলে যে তুমি যেখানে ভালো থাকবে শান্তি, সেটা তোমার ডিসিশন, আমরা তোমায় চাপ দেবো না। যখন যেমন দরকার আমার পাশে এসে দাঁড়ায়, আশ্রমে এটা ওটা দেওয়া, ছেলে মেয়ে সব করে। নাতি নাতনি আছে? হ্যাঁ, ছেলের ঘরে নাতনি ওই তো উচ্চ মাধ্যমিক পাস করে বিকম ভর্তি হয়েছে, মেয়ের ঘরে নাতি মাধ্যমিক দেবে। এই যে বৃদ্ধাশ্রমে এসেছেন, মাঝে মাঝে বেরোন? হ্যাঁ, ভালোই লাগছে। ছেলে নিয়ে গেছিল 6 মাস এখানে থাকার পরে ছেলে এসে জোর করে নিয়ে গেল, না চলো আমার কাছে থাকবে, লোকে কি বলবে, এক ছেলে মা বৃদ্ধাশ্রমে আসছে বলে সব জিনিসপত্র নিয়ে চলেও গেছিলাম। ছিলাম 1 মাস 9 দিন। ওই সকালবেলা হতে ছেলে চা নিয়ে আসে, জল নিয়ে আসে বোতলে করে, আমার ভালো লাগছিল না, লজ্জা করছিল, কেমন লাগছিল। তার বউ সারাদিন কাজ করছে আর আমি বসে বসে খাচ্ছিলাম থালা হাতে করে, আমি নিতে পারছিলাম না ওইটা। তাই আবার ছেলেকে রাজি করে, বৌমাকে রাজি করিয়ে আমি আবার বৃদ্ধাশ্রমে দিদিদের সাথে যোগাযোগ করে আবার ফিরে এসেছি। আজকে 4 মাস হয়ে গেল, আবার ফিরে এসেছি। আচ্ছা, আপনার এখানে থাকতে বেশি ভালো লাগে? দিদিদের খুব আদর যত্ন, 2 দিদি আর 1 ভাই। আমাদের ডাক্তার আছে, প্রতি মাসে আমাদের চেক আপ আছে। হ্যাঁ, এই তো পুজোতে দিদিরা বেড়াতে নিয়ে যাবে, ভালো, খুব ভালো আছি। ওই সহপাঠীদের নিয়ে, দিদিদের নিয়ে খুব ভালো আনন্দে আছি। খুব ভালো, খুব ভালো লাগলো আপনি এসেছেন, কথা বলে। হ্যাপি বার্থডে জানালাম, দীর্ঘজীবী হও, ভালো থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা ময়। আমার মানে এই জগৎটা খুব ভালো লাগতো, সেজন্য আমি যখন কলেজে পড়ি। কোন কলেজের বয়স? হ্যাঁ, আচ্ছা। তখন শুট চলছে, মডেলিং করব এরকম একটা খুব ইচ্ছে, মানে লাস্ট ইয়ার তখন একজন মেকআপ আর্টিস্ট ডেকেছিল শুট করার জন্য, ওখান থেকে মডেলিং শুরু। তারপর ওখানে কিছু শ্যুট করার পর আস্তে আস্তে কলকাতায় যারা মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন অফার পেতে শুরু করি। তো তারপর মাম্মাকে বলি যে চলো আমরা কলকাতায় গিয়ে থাকবো। মানে আমরা প্রথম দিকে না ডেলি জার্নি করতাম, আসানসোল থেকে কলকাতা শ্যুট করে কলকাতা থেকে দিন জার্নি করতাম, একটু কষ্ট হয়েছে, একটু মানে অনেক ট্রেনে, মানে ভোর 3টের সময় ঘুম থেকে উঠতাম, 4টা না 4:30 5টার সময় ট্রেন ছিল, আসতাম আর তখন অন্ধকার, পুরো অন্ধকার, ট্রেন ফাঁকা, সেই ট্রেনে আসতাম। ওর বাবা বলতো আমি জেগে আছি, তোমরা দুজন ঘুমাও। আবার ওখানে পৌঁছলাম, সারাদিন শুট করে আবার ট্রেন ধরে রাত্রি 12টা-1টা বেজে যেত বাড়ি ফিরতে। আবার যদি পরের দিন আবার কোনো একটা অফার মানে শুট করতাম, তাহলে আবার পরের দিন ওই 3টে 3:30 উঠে যেতাম। যখন এটা একটা রেগুলার হতে থাকলো, মানে 1-2 দিন ছাড়াই বা পরপরই শুট আমি পাচ্ছি, তখন মাম্মাকে বললাম যে চলো আমরা কলকাতায় গিয়ে থাকবো। এই কি সব কাজ পারে নাকি? না, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। ও ছোটবেলায় শান্ত ছিল, একটা জিনিস ওর ছিল, ও খেত না। তো আমাকে দিয়ে আশীর্বাদ করে নিয়ে গেলেন না? আপনারা তখন না খেলে তখন কি করতেন আপনি? আমি অনেক কষ্ট করে ওকে খাওয়াতাম, ওর বাপি কত কিছু করতো, তারপর ওই দেখে হেসে ও খেত। কি করতে মানে সেগুলো কি করতো? মানে আমরা তো জানি একটা পাখি দেখিয়ে খাওয়ানো, চাপ দেখিয়ে খাওয়ানো। না, ওর বাবা ভূত সাজতো। বাবা ভূত সাজতো? আমি বাপির খুব ইচ্ছে ছিল আমি ভিডিও হবো।
আরেকটা জিনিস হয়েছিল, অপরাজিতা অপুতে আমি ভিডিও হয়েছিলাম। তোমার বাড়ি কি রানীগঞ্জে? না না, আমার বাড়ি মালদা। মালদাতে? মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তুমি ইভেন্ট করি। আচ্ছা। তো সেখানে রানীগঞ্জেও একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টে আর কি ওর সঙ্গে পরিচয় হয়। মালদায় কোথায়? প্রপার মালদা? না, একদম মালদাতে টাউন। ইংলিশ বাজার। আচ্ছা, আসা যাওয়া করি। আচ্ছা। আমার 2 ছেলেই কলকাতাতে, তো বড় ছেলেও থাকে এখানে, আর ছোট ছেলে তো এখানে টালিগঞ্জে থাকে। আর আপনি আর কাকু ওখানে থাকেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে আসি, ওর বাবাও আসে মাঝে মধ্যে। কি দেখে সিলেক্ট হলো অনির্বাণ? সিলেকশন করার জন্য জাজেস অবশ্যই থাকে, তারা সিলেক্ট করে। আমার ওর মধ্যে ভালো লেগেছিল একটাই জিনিস, যখন আমাদের টিফিন ব্রেক থাকে তখন 1 ঘন্টা 2 ঘন্টা টিফিন ব্রেক, মানে সবাই খেতে ব্যস্ত বা গল্প করছে, ছবি তুলছে, কিন্তু এর কনস্ট্যান্ট র্যাম্প ওয়াক বা ইন্ট্রোডাকশন স্পিচ বলে যাচ্ছে সেই টাইমটার মধ্যেও। মানে এই ডেডিকেশনটা আমার খুব ভালো লেগেছিল। দুজনে এক হওয়ার গল্পটা কবে হচ্ছে? এটা এখন একটু দেরি আছে, মানে আরো একটুখানি এগোতে হবে, একটু অনেকটা এগোতে হবে, মানে অনেক ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, কিন্তু তার মধ্যে দেখি যেন কলপ করানো শুরু করে দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একটা সমস্যা আছে, আমি তো চা বানাই, আমার কাছে গরম জল আছে। ওটাই হবে, যা আছে তাই হবে, আমাকে একটু দিন না জল। এই নাও বাবা, এই নাও। তৃষ্ণা মেটানো তো পুণ্যের কাজ, কেউ জল চাইলে তাকে জল দিলে তো আমার পরম পুণ্য লাভ হবে। এই নাও। সকাল থেকে আমার এত তেষ্টা পেয়েছে, কোথাও আমি এতটুকু জল পেলাম না। সেই দোকানেই যাচ্ছি, সেই দোকানেই জল পাচ্ছি না, আর এখন তো সব দোকান বন্ধ। এখন তোমার দেওয়া জলটাও খেতে পারলাম না। এমন তো হওয়ার কথা নয়, তোমাকে দেখে তো ভালো মেয়ে মনে হয়। তুমি কি কাউকে জল না দেওয়ার মতো মহা পাপ করেছো? কই না তো, আমি এমন কেন করব? কেউ জল চাইলে তো তাকে জল দিতে হয়, আমি তো এমন কিছু করিনি। হ্যাঁ, সেটাই তো, জল চাইলে না দিলে তো পাপ হয়। তুমি তেমন পাপ কাজ করে ফেলোনি তো কোনোভাবে? কই না তো, আমি তো কিছু জানো তো মা, একটা তোমার কথা না আমার আর জেনে কাজ নেই। আমার স্বামীর খোঁজ খবর নিতে যেতেই হবে আমাকে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। পাপ করেছি, পাপ করে ফেলেছি আমি। ছি ছি ছি, কি পাপ করলাম আমি। বাড়িতে এক মহিলা এসেছিল জল খেতে, কিন্তু তার তেষ্টা না মেটার আগেই আমি বেরিয়ে চলে এসেছি। আসলে আমার স্বামী খুব বড় বিপদে পড়েছে, তার কাছে যাওয়াটা খুব দরকার। আমি তাড়াহুড়োতে সেই জন্যই বেরিয়ে চলে এসেছি। মা গো, হে মা ঘোমটা কালী, হে বড় মা, কি করে ফেললাম আমি? কত বড় পাপ করে ফেললাম মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি উনি কোথায় গেলেন? এক্ষুনি তো এখানে ছিলেন। জল জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু! ডাক্তারবাবু, কে তুমি? কোথায় বেড়াচ্ছ? দাঁড়াও, কোথায় বেড়াচ্ছ? কোথায় বেড়াচ্ছ? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। কে? গৌরী? হ্যাঁ ডাক্তারবাবু, আমি গৌরী গো। গৌরী, তুমি তুমি কি সত্যি এসেছো? আমি সত্যি এসেছি, তোমার ভুল হচ্ছে না। কিন্তু তোমার একই দশা হয়েছে ডাক্তারবাবু। কি গৌরী, তুমি তুমি এখানে এসেছো কেন? যাও, চলে যাও এখান থেকে। আমাকে আমাকে ছুঁবে না গৌরী, আমায় ছুঁবে না। কেন ডাক্তারবাবু এভাবে কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমি কি করেছি? তুমি কিচ্ছু করোনি গৌরী, যা হওয়ার আমার হয়েছে। আমার একটা মারাত্মক ছোঁয়াচে রোগ হয়েছে গৌরী, আর আমি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছি। না ডাক্তারবাবু, না না, তুমি কি বলছো? গৌরী, আমায় ছুঁয়ো না। তুমি খাওয়া দাওয়া কি করে করছো গো? যার হাতে পায়ে জোর নেই, চোখে দেখে না, সে কি করে খাবে বলো তো? ওরা বাইরে খাবার দিয়ে রাখে, কিন্তু গৌরী গত দুদিন ধরে আমার হাতে পায়ে সেই জোর নেই গৌরী, সে গিয়ে খাবারটা খাবো। গত দুদিন ধরে না খেয়ে আছি গৌরী, এখন তো তাও কথা বলতে পারছি। এরপর হয়তো সেটাও পারবো না, আর এভাবেই তারপর হয়তো একদিন প্রাণটাও চলে যাবে। না ডাক্তারবাবু, না, ও কথা তুমি বলো না গো। মা যখন আমাকে এত দূর অব্দি পৌঁছে দিয়েছে, তখন মায়ের সবকিছু ঠিক করে দেবে গো। মেয়ের সিঁদুর মা রক্ষা করবে না তো কে রক্ষা করবে? গৌরী, তোমার মায়ের উপর এত ভরসা, অথচ এখানকার লোকজন কি বলছে জানো? বলছে নাকি কোনো সাধারণ রোগ নয়, এই রোগ নাকি তোমার মায়ের অভিশাপে আমার হয়েছে। অভিশাপ? মা তোমাকে অভিশাপ দিয়েছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিভোর্সের ঘাড়ে ঘাড়ে যদি বিয়েটা হয়, ওরও তো খারাপ লাগতে পারে। দেখো মধুমিতা, কিছু কিছু ব্যাপারে কিন্তু আমি খুব রুটলেস। যা ঘটেছে পুরোটাই ঘটেছে কিন্তু মেঘের কারণে। মেঘ খুব বাজেভাবে নীলকে ইনফ্লুয়েন্স করে এই বিয়েটা করেছে, আর তারপরে ওর চরিত্রের কারণেই কিন্তু নীল ওকে ডিভোর্সটা দিচ্ছে। তবে হ্যাঁ, নীল অত্যন্ত ভদ্র ছেলে, তাই জন্য ও পুরো জিনিসটাকে মিউচুয়ালি করে দিচ্ছে। মেঘ কি কি ঘটিয়েছে বা এখনো ঘটাচ্ছে সেগুলো সবাইকে জানাচ্ছে না। মধুমিতা, এটা নিয়ে আর তোমরা দেরি করো না, তারিখটা ঠিক করে নাও তোমাদের সুবিধা মতন, আমাদের জানিয়ে দিও, আমরা সবটা অ্যারেঞ্জ করে নেবো, আমাদের কোনো অসুবিধা। এইভাবে মীনাক্ষী মানে কটা মাস যেতে দিন, তারপর না হয় আর মেঘ একটু স্বাভাবিক হোক। দেখো, আমার যদি দেরি করার হতো তাহলে কিন্তু আমি আজ এইভাবে এখানে চলে আসতাম না। আমার বাড়িতে আজ মেয়ের বিয়ের বউ ভাত, আমি সেখান থেকে সোজা এখানে চলে এসেছি তাড়াতাড়ি। তার মানে তুমি বুঝতে পারছো তো আমি কত তাড়াতাড়ি সমস্ত জিনিসটা করতে চাইছি। না মানে আমি তো নিজে থেকে ডিসিশন নিতে পারি না, ওদের বাবা আসুক, একটু কথা বলি, উনি যদি রাজি থাকেন তাহলে সামনের মাসে। আমি যতদূর অনিন্দবাবুকে চিনেছি তাতে আমার মনে হয় না উনি রাজি হবেন বলে, আর তাই আমি তোমার কাছে এসেছি। তুমি তো ময়ূরীর মা, তুমি ওর ভালো চাও, ওর ভালো মন্দ নিয়ে তুমি কেন ডিসিশন নেবে না বলো? আমাকে একটু সময় দিন, এত বড় ব্যাপারে এত তাড়াহুড়ো করে। ঠিক আছে, আমি তাহলে সামনের মাস ধরে এগোই, আজ আসি। এই যে ময়ূরী, তুমি আমাদের সঙ্গেই চলো না রিসেপশনে, আবার একা একা কেন যাবে? না না, আমি মিনির সঙ্গে কোঅর্ডিনেট করে চলে যাব। আচ্ছা ঠিক
ঠিক আছে, তোমার তাহলে সামনের মাসে কোনো আপত্তি নেই তো? এই তো এই হাসিটাই বলে দিচ্ছে আপত্তি নেই। আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। তোমার দায়িত্ব হবে তোমার মাকে কনভিন্স করা। আর আরেকটা কথা বলো তো, বিয়ের আগে কি তোমার কোনো সেরকম বিশেষ উইশ আছে যেটা হয়তো আমি ফুলফিল করতে পারি? আমার উইশ মানে না, থাক, কিছু নেই। কিছু একটা তো আছে যেটা বলতে গিয়েও তুমি বললে না। বলে ফেলো, নয়তো আমি তো তোমায় ছাড়বো না, তুমি জানো। না কিছু না জেঠিমণি। ময়ূরী, না বললে কিন্তু আমি কষ্ট পাবো। আমার মেয়ে সংকোচ করে কিছু একটা আমাকে বললো না, এই কথাটা ভাবলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। জেঠিমণি, আমার খুব এম্বারেসিং লাগবে, আমার লজ্জা করবে, আমি বলতে পারছি না। একটু ন্যাকামি করে বলতে হবে, নীলকে আমাকে বেঁধে ফেলতে হবে রূপ কিছু ঘটাবার আগেই। আরে বলে দাও। আমি মাকে বলবো। আমিও তো তোমার মা, মানুই। বলছিলাম জেঠিমণি, আমার আর নীলের এনগেজমেন্ট হবে না? ওটা যদি এর মধ্যেই হয়ে যায় তাহলে আমি কথা দিচ্ছি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো আমার কোনো কিছু গোপন রাখিনি তোমার কাছে। আমি তোমার পাস্ট সম্বন্ধে সবকিছু বলেছি। হ্যাঁ, কলেজে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। আমি পরে জানতে পারি মেয়েটা আমাকে ঠকাচ্ছে। আমার ড্যাডির টাকা দেখে, আমার ড্যাডির বিজনেস দেখে সে আমার সঙ্গে সম্পর্কে গেছিল। ওর নজর ছিল আমার ড্যাডির পয়সার উপরে, আমার ড্যাডির বিজনেসের উপরে। আমি যখন জানতে পারি না কিনি, বিরাট বড় ধাক্কা খাই। সেই ধাক্কা খাওয়ার পর থেকে আমি নেশা স্টার্ট করি। কিনি প্লিজ, কিনি প্লিজ, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না কিনি। দেখো কিনি, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমি যে সুস্থ জীবনে ফিরে যেতে পারবো না। প্লিজ কিনি। কেন করলে এরকম রূপ? কেন করলে এরকম বলো তো? কেন আমাকে সকলের সামনে এইভাবে অপমান করলে? আমি এখন কোন মুখ নিয়ে বাইরে সকলের সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে একটু তুমি বলে দাও। বলো, তুমি নিজে বলো। গিনি, তুমি আমার হাত ধরে বাইরে গিয়ে দাঁড়াবে? তোমার সামনে আমি সবাইকে জিজ্ঞেস করব কে আমার চরিত্র সম্বন্ধে কি বলেছে, কি জানে তারা, আমি জিজ্ঞেস করবো। গিনি, আমার দিকে তাকাও। গিনি, তুমি জানো না আমাদের সোসাইটিতে এরকম প্রচুর বাজে লোক থাকে, যারা বাজে কথা বলে, সেটা বলে নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করার চেষ্টা করে। এদের কথায় কান দিতে নেই, জাস্ট ইগনোর করতে হয়। গিনি, বিশ্বাস করো, আমি বলছি, দেখবে আমরা একটা চমৎকার জীবন বাঁচবো, একটা সুন্দর জীবন বাঁচবো, যেমনটা ঠিক তুমি ভেবেছো। আর তুমি ভাবনি রূপ, আমার সঙ্গে একটা সুন্দর জীবন বাঁচার কথা তুমি ভাবনি? ভেবেছি তো কিনি, ভেবেছি আমি। আর সেই জন্য হাঁটু মুড়ে আমি নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আর কখনো এরকম করো না রূপ, আর কখনো এরকম করো না আমার সাথে। আমার খুব ভয় করে। আমি শুধু তোমাকে বিশ্বাস করি, অনেকের কথা কানে না তুলে তোমার কাছে এসেছি। এরকম করো না রূপ, আমাকে আর কখনো এরকম ভয় পাইয়ে দিও না। আমার কথা দেওয়ার কখনো এরকম করবে না তুমি। কথা দেওয়ার কখনো আমাকে এরকম ভয় দেখাবে না রূপ, আমি কিন্তু মরে যাব।
গিনি আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনো এরকম করব না, কখনো না। গিনি আজকে সন্ধ্যেটা উতরে যাক, তারপর তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে। দেখ তোমার জন্য আমার টাকা বন্ধ করেছে, তাহলে টাকা তো তোমাকেই দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মার্থার গোমস মানে ডাকনাম বেবি হঠাৎ করে মৃত্যু। কাল আমার ননদের ইউএসজি আছে, প্রীতি দিকে নিয়ে কাল ইউএসজিটা করিয়ে আসি। কোন হাসপাতালে যাচ্ছ? যে হাসপাতালের নাম বলে গেল সেই হাসপাতালেই কিন্তু ঘটনাটা ঘটেছে। 2 2 4 হয়ে গেল। তো চলে আসছে, কিন্তু আরাধনা তো স্টেটমেন্ট দেবে। টিটু আর লিলিপুটকে এই জ্যাসের খপ্পর থেকে বের করা বেশ কঠিন ব্যাপার। ম্যাডাম জাজ দেখে নেবো বলে রাখলাম। এই যে ম্যাডাম ভালো হবে না কিন্তু, জ্যাস সান্যাল আমি আপনাকে দেখে নেবো। চল চল। জগদ্ধাত্রী চলো, অনেক রাত হলো। হ্যাঁ স্যার, আরাধনাকে যদি একটু বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। আরাধনা তুমি একটু পাশের ঘরে গিয়ে বসো। তোমায় বলেছিলাম না মার্থার গোমস মানে ডাকনাম বেবি হঠাৎ করে মৃত্যু। দেখো জগদ্ধাত্রী, আমার মনে হয়, আমার ধারণা যে কোনোভাবে আমার সঙ্গে হয়তো তুমি একমতই হবে। কলকাতার নামী হাসপাতালে চাকরিরতা, আর সেখানেই কাজ করতো একজন বিখ্যাত ডক্টর কল। তার সঙ্গেই আর কি বেশি একটু দহরম মহরম। এই অবধি আমি খোঁজ নিতে পেরেছি, বাকিটা এবার বলো তুমি কি করবে? স্যার আমি বললাম না আপনাকে, সামনে আমার বড়দির বিয়ে, আর ডিপার্টমেন্টে তো অনেক উপযুক্ত অফিসাররা আছেই। বলুন, এই তো নন্দিদা, চিরঞ্জিত, আরো অনেকেই তো আছে। এবার যদি দায়িত্বটা ওদেরকে দেন। কাল আমার ননদের ইউএসজি আছে, আমি প্রীতি দিকে নিয়ে কাল ইউএসজিটা করিয়ে আসি, তারপর ভাববো। স্যার কোন হাসপাতালে যাচ্ছ? ওকে স্যার, গুড নাইট। কি হলো বলুন তো? ও যে হাসপাতালের নাম বলে গেল সেই হাসপাতালেই কিন্তু ঘটনাটা ঘটেছে। আমার মনে হচ্ছে 2 2 4 হয়ে গেল। ঈশ্বর মনে হয় জগদ্ধাত্রীকে সেই ঢেকিয়ে দিয়ে রাখবে ধান ভানার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছো মামি? মম, এ কি, ওকে মারছো কেন তুমি? করোনা ঘর শত্রু বিভীষণ, তোকে আমি পেটে ধরেছিলাম। আমি তুই সব জেনেও আমার জগদ্ধাত্রী ভালো। মম, জগদ্ধাত্রীর কোনো দোষ নেই। জিজু ভালো নয়, তোমার জামাই ভালো নয়। আপনার বাড়ির মেয়েও কিন্তু আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ আনছে। হ্যাঁ, এটা ঘটনা। আগে নিজের ঘর সামলাও, তারপর এখানে অভিযোগ জানাতে আসবে। নিজের ছেলেকে সামলাও। ও তো জগদ্ধাত্রীকে দেখেছিল, তারপরেও কি করে মেহেন্দিকে বিয়ে করে?
একটা জেল খাটা ছেলে। হ্যাঁ, একের পর এক মামলা ঝুলছে ওর নামে, চরিত্রের কোনো ঠিক নেই। সে বাড়ির জামাই, ভাবতেই আমার ছি 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 ছি। ও আরেকটা কথা, আমার নাতনির দিকে কেউ যেন আঙুল না তোলে। আমার বড় নাতনি আমার অহংকার, ও সত্যি সত্যি জগদ্ধাত্রীর আরেক রূপ। ওর দিকে অভিযোগের তীর কেউ যেন না ছোড়ে, এটা আমি বলে গেলাম। কাকে ফোন করছো? তুই চুপ কর, চুপ কর তুই। হ্যাঁ মা। উৎসব তোর প্রেমিক ছিল? তোর সঙ্গে উৎসবের রিলেশন ছিল? মা, আমাকে তুমি ভুল বুঝো না, বোঝার চেষ্টা করো। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে জগদ্ধাত্রী। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল। মা, তুমি যেরকম সম্পর্ক ভাবছো সেরকম কিছু নয়, বিশ্বাস করো। আসলে তুই কি উৎসবকে ভালোবাসতিস? কিংবা উৎসব তোকে ভালোবাসতো? মা 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 আমার কথাটা শোনো না। ভালোবাসতিস কিনা বল। বিয়ের আগে যা ছিল সব চোখে মুখে গেছে তো মা। আমার কথাটা শোনো না, বিশ্বাস করো। এরকম মরণ হয় না কেন রে? মরিস না কেন তুই? তুই মরে যা জগদ্ধাত্রী, মরে যা। নিজের মাটাকে তো খেয়েছিস তুই নিজে, এখন কি ছোট বোনটার জীবনটাও শেষ করবি? ওকেও খাবি তুই? মা, তুই মরে যা জগদ্ধাত্রী, মরে যা। নিজের মাটাকে তো খেয়েছিস তুই নিজে, এখন কি ছোট বোনটার জীবনটাও শেষ করবি? ওকেও খাবি তুই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু শুধু আমাকে দোষী বানানো হয়। শোনো কাকিমা, ওর মনটা তো এই ছেলেটার প্রতি, ওর ভাব ভালোবাসাটাও কিন্তু এই ছেলেটারই প্রতি। সেই জন্যই কিন্তু ও স্বামীর সংসারটা করতে চাইছে না। এটা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? আমরা বুঝে কি করব? কি করব আমরা বুঝে? তোদের সম্পর্ক, তোদের ব্যাপার, তোরা মানিয়ে গুছিয়ে চলতে না পারলে কি করবি তোরা বোঝ। আমাদের এখানে তো বোঝার কিছু নেই। তুতুল চল বাড়ি চল। বৌদি ভাই আসছে। হ্যাঁ তুতুল এসো, অনেকটা দেরি হয়ে গেল, রাত হয়ে গেল আমার জন্য। ওহ, আমার হয়েছে অশান্তি, অশান্তিতে অশান্তিতে একেবারে চলে গেল। আর পারিনি বাবু, কোথায় ভেবেছিলাম যে ছেলের বউ এনে একটু সুখে সংসার করব, তা তো। মা, আমি যে সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে পারবো না। আপনি যদি মনে করেন যে আমি সবকিছু মুখ বুজে সহ্য করব আর এটাই হবে আপনার সংসারের সুখের চাবিকাঠি, তাহলে জামাই দিয়ে হবে না মা। আমি আর কি করব বলুন? আপনি যদি চান আপনার ছেলের আবার বিয়ে দিতেই পারেন। আমাকে বলবেন কি করতে হবে, আমি না হয় করে দেব। বাহ 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 বাহ, দেখছিস বড় বড় কথা বলছে কেমন? তা তো হবেই, আজকে ঘুরে এসেছে না ওখান থেকে, ভাব ভালোবাসার একেবারে ডানা গজিয়ে গেছে। সেই ছেলেটা হয়তো নিশ্চয়ই বলেছে তাকে যে তুমি এসো এখানে, আমি তোমাকে বিয়ে করব। আসলে কি বলতো, ও তো জানে না যে ওকে ফুর্তি করতে নিয়ে যাবে। একটা বিবাহিত মেয়েকে নিয়ে ফুর্তি করলে কারোর তো কিছু যায় আসে না, কেউ কিছু বলবে না। তারপর ওকে ছুঁড়ে ফেলে দিয়ে আর একটা অন্য ভালো মেয়েকে বিয়ে করবে। সবসময় ব্যাকাভাবে কেন কথা বলো বলো তো পলাশ? সোজা কথা বলতে পারো না? হ্যাঁ, কি মনে করেছো বিয়ে ছাড়া আমি বাঁচবো না? কেন গো, আমি মেয়ে বলে?
দেখো জীবন যদি এটাই হয় না যে বিয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না, কোনো মেয়ে বিয়ে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে সেই জীবন না রাখাই ভালো। আমার জীবনে যদি এরকম ঘটে যে বিয়ে আমায় করতেই হবে, তাহলে সেই জীবন রাখার থেকে না মরে যাওয়া ভালো। মেয়েদের তো সবসময় সব জায়গায় অত্যাচার সহ্য করতে হয়। তোমার মাকে অত্যাচার সহ্য করতে হয়েছে, আমি ওনার ছেলের বউ, এখন আমাকেও সহ্য করতে হচ্ছে। এই তো মেয়েদের জীবন, এই তো চলে আসছে। মা, আপনারও তো আমাকে নিয়ে অনেক আক্ষেপ, তাই আপনি এবার দেখুন আপনি কি করবেন। কি করব? হ্যাঁ দেখো, ছেলের দুবার করে বিয়ে দেবো বলে তো আমি তোমাকে নিয়ে আসিনি বৌমা। তোমাকে একটা কথা বলি, এবার সংসারে একটু মন দাও, এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে না একটু সহজ করে ফেলো গো মা। দেখো দুনিয়ায় সর্বত্র স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি হয়, তাই বলে তো কেউ মাইক নিয়ে বাইরে বলতে বেরোয় নে। আমিও তো কোথাও বলতে বেরোইনি মা, আমিও তো সহ্য করার চেষ্টা করেছি। আমাকেও তো বাঁচতে হবে বলুন, সেই কারণে আমি পুতুলদির কাছে শুই। তারপরেও এত কথা উঠছে কেন? সব অভিযোগের তীর আমার দিকে আসছে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খবরদার, বাড়ির বউ তুমি রাত বিরেতে ফুর্তি করে বাড়ি ফিরছো, লজ্জা করে না তোমার? যা খুশি তাই বলছো আমার নামে, খুন করে ফেলবো তোমায় আমি। বাবা, তুমি করবে খুন? তুমি সব পারো নাকি? যদি পারতে তাহলে তো হয়েই যেত। তুমি না অন্য কিছু পারো না, তুমি হলে একটা কাপুরুষ। দুর্বল মাটি দেখে সেই মাটিতে তুমি আছড়াও কামড়াও, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। অনেক রাত হয়েছে, শুতে যাও। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আমরা কোন রকমে বাড়িতে ফিরলাম, নেহা তো ভালো মানুষের ছেলেটা ছিল, আমাদের গায়ে করে বাড়ি পৌঁছতে গেল। এই কোন ভালো মানুষের ছেলে তোদের পৌঁছে দিয়ে গেছে? কে? এই কার কথা বলছিস তুই? কোন ভালো ছেলে? এই কার সঙ্গে এসেছিস? গাড়িতে এসেছি, বললাম তো গাড়িতে এসেছি। গাড়িতে এসেছিস আমি বুঝলাম, কিন্তু আমি তোর কাছে জানতে চাইছি কার সঙ্গে এসেছিস গাড়িতে? কে ছিল? কে কোন ভালো ছেলে ছিল গাড়িতে? হ্যাঁ, তোরা না বললি যে ভাড়ার গাড়ি করে এসেছিস? ভাড়া গাড়ি করে এসেছি তো আমরা, ভাড়া গাড়িতে এসেছি। তারপর মাঝখানে রাস্তা মাঝখানে না গাড়িটা একটু খারাপ হয়ে গেল। আমি তারপর গাড়ি থেকে নেমে গেলাম। আমি আর শিমুল রাস্তা মাঝখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা খুব ভয় লাগছিল খুবই, রাস্তা মাঝখানে অন্ধকারে কত বাজে বাজে ছেলেরা কত বাজে বাজে কথা বলছিল। শিমুল না আমাকে জড়িয়ে জাপতে ধরে দাঁড়িয়েছিল। আর তখন ওই ভালো ছেলেটা শিমুকে ফোন করলো, ভালো ছেলেটাকে বললো গাড়ি পাঠাতে। আর তখনই তো হ্যাঁ, এই ভালো ছেলেটাকে বল, এই ভালো ছেলেটাকে আমি জানতে চাই, বল। কিরে বলছি ভালো ছেলেটি কে? ওই যার বোনের বিয়েতে তোরা গেছিলি? হ্যাঁ, ওই তো ফোন করেছিল শিমুলকে, ওই তো তারপর গাড়ি করে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। কে দিয়ে গেল? হ্যাঁ, কে দিয়ে গেল? আমরা ভাড়া গাড়ি করে এসেছি তো, ভাড়া গাড়ি করে এসেছি। দিদি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার সঠিক উত্তর দে। ভাড়া গাড়ি। কে দিয়ে গেল তোদের? কে দিয়ে গেল? ওই শতদ্রু দিয়ে গেছে তোদের? ও নামিয়ে গেছে তোদের এখানে? পাড়াতে তো নিশ্চয়ই কেউ দেখেছে, নিশ্চয়ই এখানে ওকে নামিয়ে যেতে দেখেছে। আর ওটা ভাড়ার গাড়ি না ওটা পার্সোনাল গাড়ি, আমি সেটা কাল সকালেই পাড়া থেকে ঠিক খবরটা পেয়ে যাব। খবরটা যদি আমি একবার পাই তাহলে তোদের একদিন কি আমার একদিন, মনে রাখিস।
ভালো কথা জিজ্ঞেস করছি, বল কে দিয়ে গেছিল তোদের? ছি 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 ছি। বলি ও কি কথা? হ্যাঁ, এই তুমি কি করলে কি বৌমা? বলি এত রাত্রিরে ওই ছেলে এসে তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল? রাত 12টার সময় পাড়ার লোকের সামনে, বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তোমাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু, আপনি ছুটির বন্দোবস্ত করুন। নিশ্চয়। সুব্রত দা, হ্যাঁ, যদি আপনি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলো না। আমি গুগলিকে এখান থেকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। ঠিক হয়েছে, এইবারেই তো খেলা শুরু। খুব নিতেছিলে না বৌমা বৌমা করে, সব হাতছাড়া হলো বলে। আচ্ছা তা কেন মিতুন, আমরা সোহাগকে নিয়ে যাই না, আমরা ওকে যত্নেই রেখে দেবো। তুমি এত চিন্তা করছো কেন? মনোরমাদি, আমি তোমাকে খুব বিশ্বাস করি। তোমার উপর ভরসা করে আমি গুগলিকে ওই বাড়িতে ছেড়েছিলাম। আমি জানি তুমি গুগলিকে ভীষণ ভালোবাসো, তুমি প্রচন্ড স্নেহ করো। তোমাদের বাড়িতে থাকলে গুগলির যত্নার্থের একটু ত্রুটি হবে না, আমি সবটাই জানি। কিন্তু কাল গুগলির ব্লাড টেস্টের রিপোর্টটা সত্যি আমাকে খুব ভাবাচ্ছে গো। ও শরীরে বিষ কিভাবে এলো বলো তো? দেখো মিতুল, সেটা তো আমরাও ভাবছি। এর আগে তো কখনো কোনোদিন আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু কাল আমাকে সঞ্চয়ন যা বলেছে, তারপর আমি আর কাউকেই ভরসা করতে পারছি না। সে সবকিছু শোনার পর আমার ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে। আমার সারাক্ষণ চিন্তা হচ্ছে গুগলিটাকে নিয়ে। আমি যদি সারাক্ষণ ওকে চোখের সামনে দেখতে না পাই, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসবে, আমি জানি সেটা। আমার মেয়েটাকে আমি আর হারাতে চাই না গো। মানে কি সব বলছো তুমি? তোমাকে কি বলেছে সঞ্চয়ন? ওর আগে স্ত্রীর ব্যাপারে। সঞ্চয়ন আমাকে বলেছে ওর আগে স্ত্রীও ঠিক একই রকম ভাবে মারা গেছিল। কি শরীর খারাপ হয়েছিল সেটা কেউ বুঝতে পারেনি, কোনো ডাক্তার বুঝতে পারেনি। তারপর ও শরীর খারাপ হতে হতে ধীরে ধীরে এমন অবস্থা হয় যে ও বিছানায় মিশে যায়। তারপর অনেকে নাকি অনেক চেষ্টা করে, কিন্তু ওকে আর বাঁচানো সম্ভব হয় না। মনোরমাদি, আমার কি মনে হয় জানো তো, তোমার ছেলে এই যে সুখে সংসার করছে না, সেটা বোধহয় অনেকেরই সহ্য হচ্ছে না। এ তো দেখছি যেদিকে মন নিচ্ছে সন্দেহ শেষ অবধি আমার দিকেই আসবে। না 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 না, তাহলে এখনই এদের কথায় বেশি পাত্তা দেওয়া যাবে না। এরা এখন যা বলবে সব কিছুই কোনো না কোনোভাবে নাকচ করে দিতে হবে। সেই জন্যই আমি বলছি, গুগলি কয়েকদিন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকুক। আমি সবসময় ওকে চোখে চোখে রাখবো। আর ওই বাড়িতে তো গুগলির চিকিৎসাতেও কোনো সমস্যা হবে না, কলিদিদি তো রয়েছে। আসলে কি বলুন তো, যতদিন না পর্যন্ত আমার চোখের সামনে গুগলি পুরোপুরি সুস্থ হতে পারছে, আমি শান্তিতে থাকতে পারবো না। ও নিরাপদে থাকবে আমাদের বাড়িতে, কোনো অসুবিধা হবে না। কি বলতে চান আপনি? তার মানেটা কি যে সোহাগ কি আমাদের বাড়িতে নিরাপদে নেই? শুনুন, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না আমাদের সঙ্গে। তাছাড়া আপনার কি আমাদেরকে সন্দেহ হচ্ছে যে আপনার মেয়ের পেটে বিষ পাওয়া গেছে বলে? যে কোনো মানুষের কি সেটা হওয়াটা স্বাভাবিক নয়? মিতুল, আমার কথা শোনো। দেখো, সবাই মেয়েটা বিপদ থেকে বেরিয়েছে, এখনো হাসপাতাল থেকে ছাড়া পায়নি। হাসপাতাল অব্দি আসতে হলো কেন গুগলিকে? কেন আসতে হলো বলো? ওনাদের বাড়িতে গুগলি থাকছেন, ওনাদের বাড়িতে খাচ্ছেন, ওনাদের বাড়িতে সমস্ত কিছু। ওনাদের বাড়িতে যাওয়ার পরে আমার মেয়েটার এত বড় অসুখ হলো। কই, এতদিন তো গুগলির হয়নি। তাহলে আমি কাকে সন্দেহ করব? কাকে সন্দেহ করব? আমি কাকে সন্দেহ করব মানে কি বলতে চাইছেন আপনি? আপনি তো এমন করছেন যেন আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে আমাদের জীবন একবারে উদ্ধার করে দিয়েছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পিসিমণি, পিসিমণি, আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। ঠিক আছে, এবার তো ছাড়ো আমাকে তোমরা। আরে কোলে নেবে না? এখানে বস, আয় আয় আয়, এখানে বস। এই শোন, দরকার পড়লে আমরা সবাই তাই করব। আমি তো তোকে দেখতে হাসপাতালে যেতে পারিনি, খালি ওদেরকে ফোন করে ডিস্টার্ব করছিলাম তুই কেমন আছিস কেমন আছিস সেটা জানার জন্য। হ্যাঁ গো গুগলি,
পিসিমণি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শুধু তোমার জন্য ঠাকুরের কাছে মাথা ঠুকে ঠুকে মরেছে। তোমরা সবাই মিলে আমার জন্য প্রে করেছো, ফিট তো আমাকে হতেই হতো, কিন্তু তোমরা এইভাবে তা বলে আমাকে কোলে কোলে রাখবে নাকি? গুগলি, তুই কিন্তু এখনো পুরোপুরি ফিট নোস, তোর আগে ওষুধের কোর্সটা পুরো কমপ্লিট করতে হবে। এই পঞ্চা, শোন না, বলছি ওর জন্য গ্লুকোজ করে নিয়ে আয়। পিসি দিদি, আমি এখন ওসব খাবো না। এই, খাবি না বললে হবে নাকি? খেতে হবে। শরীরের অবস্থাটা দেখেছিস? নিজের যত্ন রাখতে হবে তো গুগলি। আচ্ছা জামাই, তোমার বউ কথা শুনে না কেন বলো তো? একটু বুঝাতে পারো না? আমার কথা শুনলে তবে তো। কোনো খাবার রুটিন মেনে ভালো করে খাই না। এবার সবাই আপনারাই দেখুন, যদি আপনাদের বকুনি শুনে কিছু খায়। ব্যাস, এসেই নালিশ করা শুরু হয়ে গেল। সেই তো। আর তুইও বাচ্চাদের মতো ঝগড়া করা শুরু করে দিবি। হ্যাঁ। গুগলি, সঞ্চনের সঙ্গে এভাবে কেন কথা বলছিস? তো নালিশ করছে কেন? বেশ করেছে, নালিশ করেছে, বেশ করেছে। সঞ্চয়কে আমি পারমিশন দিয়েছি, তুই যখনই কথা শুনবি না ও আমাকে কমপ্লেন করে দেবে। এই না, নে শরবতটা খেয়ে নে। না, আমি এটা খাবো না, আমি ফ্রিজের জল খাবো। খেপেছিস নাকি? এখন কোনো বেনিয়ম করা চলবে না। নে শরবতটা খেয়ে নে, খেয়ে নে গুগলি। যা, সঞ্চনকে তোর ঘরে নিয়ে যা। সঞ্চন, ওকে একটু ধরে ধরে নিয়ে যাও তো তুমি। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, আমাকে কাউকে ধরতে হবে না। গুগলি। আচ্ছা আচ্ছা সঞ্চন, যাও তুমি ওকে নিয়ে ঘরে যাও। না না, তুই ওকে নিয়ে ঘরে যা। চল যা, সাবধানে। সঞ্চয়নের মধ্যে যদি গিল্ট থাকতো, ও যদি সেরকম কিছু করেই থাকতো, তাহলে তো নিজে গুগলির সাথে আসতো না, বা গুগলিকে এ বাড়িতে রাখাটাকেও এতটা সাপোর্ট করতো না। না, সঞ্চয়নকে সন্দেহের মধ্যে রাখা যাবে না। কিন্তু ওই ভাঙা গ্লাস, ওই গ্লাসের ভাঙা কাঁচের জন্য সঞ্চয়নের উপর তো পুরোপুরি ভরসাও করা যাচ্ছে না। এমনটা নয় তো যে গুগলিকে হাতের কাছে সবসময় পাওয়ার জন্য, আক্রমণের সুবিধার জন্য সঞ্চয়ন এখানে এসেছে? না না, কারোর ওপর ভরসা করা যাবে না। সঞ্চয়নের সাথে গুগলিকে একা ওপরে পাঠানো যাবে না। সোহাগ, আমরা এইভাবেই জীবনের প্রত্যেকটা ধাপ একসাথে পেরিয়ে যেতে চাই। তুমি শুধু আমার সাথে থেকো। আর যদি আমি হাঁপিয়ে যাই, যদি আমার শরীর খারাপ লাগে, তাহলে আমি তোমাকে আমার কোলে নিয়ে নেব। থেকে যাও না আজকের দিনটা। আমি জানতাম তুমি এমন কিছু একটা বলবে। দেখো, আমারও তো তোমাকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কিছু উপায় নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলো, এত আনন্দ, এত আয়োজন সব কিভাবে ভেস্তে গেল? সাধে বলে ভাগ্যে না থাকলে না কিচ্ছু হয়। ঠিক বলেছো।
কে কে তুমি? চিনতে পারলি না তো? সারাদিন তোর চোখের সামনে ঘুরে বেড়ালাম, তোর সাথে কথা বললাম, তুই দূর দূর করে আমাকে ঘর থেকে বের করে দিলি, তাও চিনতে পারলি না। চোখ থাকতেও সারা জীবন অন্ধই রয়ে গেলি তুই রাহুল। এবার চিনতে পারলি? তোর জম অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমি আমার কথা রেখেছি। তোর এই স্বপ্নের এনগেজমেন্ট, হাসি, আনন্দ আমি আতঙ্কের ধোঁয়ায় ভরিয়ে দিয়েছি। আবার করব, যতবার চেষ্টা করবি ততবার করব। আমার দিদির জীবন নষ্ট করে দেবে তোর দাদা, আর তুই বিয়ে করবি। যতবারই দুঃসাহস দেখাবি ততবার আবার করব, আর এবারে ধোঁয়া নয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও খুব ট্রমাটাইজড, ওর কোনো কথা সিরিয়াসলি নেবেন না প্লিজ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আমাদের একটু একটা প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আজকে ব্লাস্টটা কে করিয়েছে জানো? অর্জুন, আমার শত্রু। আর ওর থেকেও বড় শত্রু হলো তুমি। আমি? এসব তুমি কি বলছো রাহুল? ইয়েস, ইউ মিলে, তুমি আমার সব থেকে বড় শত্রু। এত কোটি টাকা খরচা করে যে অ্যারেঞ্জমেন্ট করা হলো অর্জুন তো নষ্ট করে দিলই। এখন তুমি কোথায় আমার পাশে দাঁড়িয়ে বাকি ইনভেস্টমেন্টটা সিকিউর করবে সেটা না করে মিডিয়াকে বলে বেড়াচ্ছ আমাদের বিয়েটা ধুমধাম করে হবে না, কিচ্ছু হবে না, সব শেষ হয়ে গেছে। ওয়াই? আমার খুব ভয় করছিল রাহুল, আমি কি করব বলো? ভয় মাই ফুট। আর ইউ ডাম মিলে? তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো না? কিছুই বোঝো না। লিসেন মিলি, তোমার কোনো সাধারণ ছেলের সাথে বিয়ে হচ্ছে না, বা তুমিও কোনো সাধারণ মেয়ে নও। এই মুহূর্তে আমরা হলাম সোশ্যাল মিডিয়া সেন্সেশন, রাহুল মিলি। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট। তুমি কচি খুকির মতো ভয় পেয়ে কেঁদে কেটে মনে যা চাইবে মিডিয়াকে বলে ব্লান্ডার করতে পারো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাহুল, আমি ইউ আর গুড ফর নাথিং, নাথিং। আরে এই জ্ঞানানি ন্যাকামিনা বন্ধ করো। আমাদের বিয়ে হবে, ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? ইটস ইওর রেসপন্সিবিলিটি। অর্জুন আমার অনেক বড় ক্ষতি করেছে, তোমাকে আমি আর আমার কোনো ক্ষতি করতে দেব না। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট।
তুমি আমার সবথেকে বড় শত্রু। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ। তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাক আউট করতে পারে জানো? তুমি আমার সবথেকে বড় শত্রু। আমাদের বিয়ে হবে, ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? ইওর রেসপন্সিবিলিটি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিমির বরণ তলাপাত্র সে যে খুব হাসি মজা করে কাজটা করতাম বলে আপনার কি মনে হয়েছিল আমার কাজটা খুব সহজ? একদম নয়। রোজ সকালবেলা পাবলিক টয়লেটে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোপ চুল লাগিয়ে তিমির বরণ তলাপাত্র সেজে আপনার অফিসে আসা, সারাদিন আপনার অফিসে একজন ছেলে সেজে কাজ করা। আপনার অফিসে তো মেয়েদের জন্য কোনো ফেসিলিটি নেই। মেয়েদের জন্য ওয়াশরুম আছে, কিন্তু সেখানে আমি যাবো কি করে? আমি তো তখন সাজে পুরুষ। তারপর লোকাল ট্রেনে করে ঘাটালে ফেরা, আবার পাবলিক টয়লেট। পাবলিক টয়লেট থেকে যখন আমি তিতির সেজে বেরোতাম না, লোকজন আমাকে দেখে হাসতো, টিটকিরি দিত। পাবলিকের টিটকিরি কি জানেন আপনি? বাড়িতে কাঁচ তুলে যাতায়াত করা মানুষ কি বুঝবে পাবলিকের টিটকিরি? আপনি কোনোদিনও ভাবার চেষ্টা করেনি না সোমরাজ বাবু? আমি হয়তো ধরা না পড়ে গেলে আরো কিছুদিন কন্টিনিউ করতাম কন্টিনিউ। কখনো সময় পেলে ভাবতেন তাহলে কতটা পিক থেকে গেলে একটা মানুষ এই কাজটা করতে পারে। যখন আমার চাকরির প্রয়োজন ছিল তখন কিন্তু আপনি আমায় চাকরি দেননি। তারপর ফাইনালি আমি মিতা ব্যানার্জির অফিসে চাকরি পেলাম। আপনি সেই চাকরি নিয়েও ঝামেলা করলেন। আমি কিন্তু আপনাকে সিরিয়াসলি বলছি, আপনি চাকরি করতে যাবেন না, আপনি বাইরে বেরোবেন না চাকরি করতে। আমার নাকি চাকরি করার প্রয়োজন নেই? আমার বাবা মাকে আপনি টাকা দেবেন, আমি আপনার থেকে সেই টাকা নেব। এত ঝামেলা হয়ে যাওয়ার পরেও আপনি একবার বললেন না, তিতির তোমার অন্য কারোর অফিসে চাকরি করার প্রয়োজন নেই, তুমি আমার অফিসে চাকরি করো। আমার ট্যালেন্ট বা এফিসিয়েন্সি নিয়ে তো আপনার কোনো প্রশ্ন থাকার কথা নয়, কারণ তিমির বরণ তলপাত্র হিসেবে তো আমি নিজেকে প্রমাণ করেছি। আমি তো আপনাকে দেখিয়েছি যে আমি এফিসিয়েন্ট, আমি ট্যালেন্টেড। এত ঘটনা ঘটে গেছে তাও আপনাকে নাড়া দেয়নি। আপনার একবারের জন্য মনে হয়নি আমার সমস্ত অচলায়তন ভেঙে আমি তিতিরকে আমার অফিসে চাকরি দেব? তাহলে আজকে হঠাৎ আপনার এই চাকরি দেওয়ার ইচ্ছেটা কেন জাগলো? হঠাৎ আজকে আমার নামে, তিতির বসু নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি ছাপিয়ে নিয়ে চলে এলেন কেন? ইগোর লড়াই। মিতা ব্যানার্জি আপনার জন্মদাত্রী মায়ের সঙ্গে আপনার ইগোর লড়াই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার সাথে শোবো। সোমদাদু ভাইয়ের সাথে বুঝি ঝগড়া করেছিস? মন কষাকষি হয়েছে? না, আমি এমনি শোবো। এমনি শুবি? আমাকে আর বলাস না ওই কথা বলে। এমনি এমনি তুই সোমদাদু ভাইকে ছেড়ে এই বুড়িটার পাশে শুতে আসবি? সত্যি বাবু? কেঁদে কেঁদে তো মুখ চোখ ফুলিয়ে দিয়েছিস, তাতে কিছু খাসনি তাই তো? দাঁড়া, এই তো লক্ষ্মী মেয়ে। আর একটা খাবি না?
আচ্ছা ঠিক আছে। জানিস তো তিতির বউ, তোর দাদুর সঙ্গে আমার যখন ঝগড়া হতো, মন কষাকষি হতো, তখন আমি রেগে গিয়ে পাশের ঘরে খিল বন্ধ করে শুয়ে পড়তাম। তারপর তোর দাদু এসে, ও মহামায়া দরজা খোলো, তুমি ছাড়া আমার তো ঘুম হবে না, মহামায়া লক্ষ্মী সোনা দরজাটা খোলো, দরজাটা খোলো। আমি অমনি দরজা খুলে দিতাম, আমাকে নিয়ে গিয়ে শুয়ে পড়তো। দেখ না, তোরটাও এলো বলে সুর করে এখানে এসে তোর হাত ধরে তোকে নিয়ে যাবে। চিন্তা করিস না। ঠামি, আমাদের সমস্যাটা এত সহজ নয়, বড্ড জটিল। ইগো 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 আজকে বাবা, মিতা ম্যাম, সোমরাজ বাবু সবাইকে একেবারে শেষ করে দিচ্ছে। এত কষ্ট করে সবাইকে এক করলাম, অথচ বালির পাহাড়ের মতো সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সঙ্গে আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নটাও ভেঙে গেল। আর কবে চাকরি পাবো, কোথায় পাবো, আদৌ পাবো কিনা। আচ্ছা, মিতা ম্যাম কি চলে গেছে মুম্বাই? ফ্লাইট ছেড়ে দিয়েছে এতক্ষণে? হ্যালো, তিতির বসু বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটা গার্মেন্টস কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। আপনি যদি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী থাকেন তাহলে ডিটেলস আপনাকে শেয়ার করব। আমার চাকরির প্রয়োজন আপনি কি করে জানলেন? আর তাছাড়া এত রাত হয়ে গেছে, এখন ফোন করছেন? আসলে মিতা ব্যানার্জি কলকাতা উইং ক্লোজ ডাউন করেছে, এইমাত্র খবর এসেছে। বুঝতেই পারছেন, ছোট্ট ইন্ডাস্ট্রি, কে কোথায় কাজ করছে সব খবরই রাখতে হয়। আমরা খবর নিয়ে জেনেছি যে আপনি ওই কোম্পানির একজন জেম, তাই আর সময় নষ্ট না করে এত রাত্রে আপনাকে ফোন করলাম। কারণ আমি ফোন না করলে অন্য কোম্পানি নিশ্চয়ই আপনাকে ফোন করতো। থ্যাংক ইউ সো মাচ। চাকরিটা আমার খুব দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে প্রেম করা চলুক আর নাই চলুক, যে বাড়িতে গৃহদেবতার নিত্য পুজো হয় সেই বাড়িতে এই রকম কাণ্ড কারখানা কি করে মানা যায় বলতো? কেন পড়না, তোমার বাড়িতে বুঝি এই সমস্ত হতো? মা, মেজো বৌমা, কি হচ্ছে কি? তোমার এই চোখের জলে না আমি ভুলবো না পড়না, তুমি এই বাড়ির নিয়ম কানুন সব ধুলোই মিশিয়ে দিয়েছো। এতদিন আমি বিশ্বাস করতাম যে তুমি আমাদের পরিবারটাকে ভালোবাসো, আমাদের পরিবারের নীতি নিয়ম মান সম্মান নিয়ে তুমি কনসার্ন, কিন্তু আজকে রুচিকে এভাবে বাড়িতে ডেকে না তুমি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছো পড়না। সৃজন, সৃজন তুমি বিশ্বাস করো, আমি ডাকিনি রুচিকে। মিথ্যে কথা বলছো পড়না আবার? এই বাবু, ফোনটা চেক করো, দেখ কে সত্যি কথা বলছে। এতগুলো লোকের সামনে তোর বউ আমাদেরকে মিথ্যেবাদী বলছে, তার একটা বিহিত করা দরকার। বাবু, মা আমি তো বারবার বলছি আমি রুচিকে আসতে বলিনি ওই বাড়িতে। আরে বাবা, ডেকেছেও কি ডাকেনি এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। নাও সৃজন ফোনটা নাও। কি হলো, দাও সৃজনকে ফোনটা। না। কেন ফোন দেবে না কেন? সৃজন তুমি আমাকে বিশ্বাস করো না? করতাম, কিন্তু বিপাশা ব্যানার্জির পর থেকে আর করি না। ফোনটা। সৃজন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাস না থাকলে তার কোনো মানেই হয় না। আর কিছু নেই। দেখি দাও ফোনটা, ধর, দেখ তো ফোনটা খুলে, এক্ষুনি হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে। দত্ত বাড়িতে ওই মেয়েটাকে আসতে বলেছে কিনা সেটা এক্ষুনি প্রমাণ হবে। দেখ দেখ দেখ। সৃজন, আমি কিন্তু তোমাকে বারণ করছি, আমার ফোনে হাত দেবে না তুমি। কেন হাত দেবো না? ফোনে গোপন কিছু আছে? সৃজন তুমি তোমার মধ্যে নেই, আমি তো বারণ করছি। ফোনটা খুব পার্সোনাল একটা জিনিস মানুষের। আমার ফোনটা তো পার্সোনাল নয়। কই, নাও নাও তুমি আমার ফোনটা চেক করো, দেখো আমার ফোনটা।
আমার তোমার ফোন দেখার কোনো প্রয়োজন নেই, আর তুমি আমার ফোন খুলবে না, ব্যাস দাও আমাকে। বাবা, বর বউয়ের ফোন দেখতে চাইছে, তাতে আবার এত কথা কিসের? আমাদের সাহস হবে বরকে এইসব কথা বলার? কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যাচ্ছিস? থাম তোরা, বাড়ি চল। ঠিক বলেছেন মা। এখানে এইভাবে পর্ণা বলেছে কি বলেনি সেটা বিচার করা কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? আমরা বাড়িতে ফিরে গিয়ে চয়নের সাথেও তো কথা বলতে পারি নাকি? না 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 না, কিছুতেই না। ও এরকম একটা জঘন্য কাজ করবে, তারপরে ও সেটাকে অস্বীকারও করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আর তাছাড়া এখন আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে চয়নকে ভুল বুঝবো, বুঝতেই পারি। চয়ন একা ছিল, একা বাড়িতে রুচিরাকে ডেকে নিয়েছে, কিন্তু সেটা তো নয় ঘটনা। আর বাবু যখন বলছে যে এই মেয়ে চনুর মাথাটা খাচ্ছে, তখন এই মেয়ে চনুর মাথাটা খেয়েছে এবং রুচিরাকে ওই আসতে বলেছে। মা, আমি তো আপনাকে বারবার বলছি যে আমি রুচিকে ওই বাড়িতে আসতে বলিনি, উল্টে আমি রুচিকে ওই বাড়িতে আসতে বারণ করেছিলাম। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি বর্ষাকে জিজ্ঞাসা করুন। না না না, আমি একে তাকে জিজ্ঞাসা করতে পারবো না। আর বাবু, আমি তো বুঝতে পারছি না তুই সময় নষ্ট করছিস কেন? ফোনটা দেখ, দেখ প্রমাণ হয়ে যাবে তো তাহলে কে কি বলেছিল। সৃজন, সৃজন তুমি কিন্তু ফোনটা খুলবে না। আজ পর্যন্ত আমরা কেউ কারোর ফোন খুলে চেক করিনি। আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, সম্মান ছিল, বন্ধুত্ব ছিল, সেটা নষ্ট করে দিও না সৃজন, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ফোন থেকে রুচিকে মেসেজ করেছিস তুই? তোর এত বড় সাহস! ওটা ছাড়ো ওকে, এনাফ ইজ এনাফ। আমি কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি, আর একটা বাজে কথা নয়। তুমি তোমার ফোন থেকে নিজে মেসেজ পাঠাওনি তো কে পাঠিয়েছে? আজ রুচি আর চনুর ব্যাপারটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তুমি আবার আমাকে ঠকালে পড়না, হ্যাঁ? আবার আমাকে মিথ্যে কথা বললে যে তুমি রুচিরাকে বাড়িতে ডেকে পাঠাওনি। ফোনটা লুকোচ্ছ মানে তো তাই হচ্ছে। কথা বাড়াস না দিদিভাই, দাদুভাইকে ফোনটা দেখে নিতে দে। বেশ, ঠিক আছে, তোমরা দেখতে চাও তো আমি দেখাচ্ছি। দাও, এই দেখো, আমরা বাড়ি থেকে বেরোনোর আগে আমি রুচিকে একবার ফোন করেছিলাম, সেটা তোমাদের সকলের সামনেই ফোন করেছিলাম। হয়েছে বিশ্বাস? বিশ্বাস হলো? মেসেজটা দেখাও। বেশ, সেটাও দেখাচ্ছি। এই মেসেজটা তো আমি পাঠাইনি। এটা কি করে পাঠাওনি? কি পাঠাওনি দেখি? তুমি মেসেজ পাঠাওনি? দেখো দেখো, সবাই দেখো। দোষ করে আবার গলা ফাটিয়ে মিথ্যে কথা বলা হচ্ছিল। এবার তোমাদের সন্দেহ আছে যে পর্ণার চরিত্রটা কি আসলে? ও হচ্ছে একটা ঠগ, মিথ্যেবাদী, আমাদের বাড়ির অসম্মানের কারণ। দেখ, দিদিভাই তুই ঠাম্মি, তুমি বিশ্বাস করো আমি রুচিকে ডাকিনি ওই বাড়িতে। তোমার মনে হয় আমি কাজটা করতে পারি? ঠাম্মি চুপ চুপ, দেখা কান্না কেটে এখন মিথ্যে কথা বলা হচ্ছে, হ্যাঁ? আমাকে নিচু করবে বলে তুমি চয়নের এত বড় ক্ষতি করলে? তুমি কি চাইছো কি? হ্যাঁ, আরে আমার যা হওয়ার তো হয়ে গেছে। চনু কি দোষ করেছিল? চনু তো তোমাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে। তুমি চনু এত বড় ক্ষতি করতে পারলে? জেঠু যদি একবার জানতে পারে তাহলে চনুর কি করবে একবার তুমি সেটা ভাবলে না? সত্যি বাবা, ছি 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 পর্ণা, ছি। তোমার সাথে কথা বলতে আমার অসুবিধা হচ্ছে এখন। ঈশা, আমরা যখন জুতোর কাউন্টারে জুতো খুলে মন্দিরে যাচ্ছিলাম, ঈশা কেন জুতোটা খুললো না? ঈশা, তোর এত বড় স্পর্ধা! তুই চক্রান্ত করেছিস, আমার ফোন থেকে রুচিকে মেসেজ করেছিস তুই? তোর এত বড় সাহস! তোকে আমি ছাড়বো না। ওটা ছাড়ো ওকে। সভ্যতা মিত্র সব লিমিট ক্রস করে গেছো। তুমি নিজে এত বড় একটা কাণ্ড করে ওর নামে দোষ দিচ্ছ, লজ্জা করে না তোমার? সৃজন, আমার কথাটা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। বেশ ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলো যেখানে আমরা ফোন আর জুতো রেখেছিলাম ওই কাউন্টারে যাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে। প্লিজ সৃজন, চলো একবার ওখানে। তোকে আমি কিছুতেই ছাড়বো না। চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবে না তুমি ঈশার নামে। এনাফ ইজ এনাফ। আমি কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি, আর একটাও বাজে কথা নয়। তুমি তোমার ফোন থেকে নিজে মেসেজ পাঠাওনি তো কে পাঠিয়েছে? ঈশা তোমার ফোনটা নিয়ে তোমার ফোনের লক খুলে ও তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি?
সত্যি আমার না তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, ইরিটেশন হচ্ছে এবার। বড় বৌদি, তুমি জেঠুকে ফোন করো, বাড়িতে আসতে বলো, আর তোমরা সবাই বাড়ি চলো। আজ রুচি আর চনুর ব্যাপারটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি পল্টুদা, জ্যোতি দিদি কোথায়? জ্যোতি দিদিকে বলুন স্যার আর ফুলকে দেখা করতে এসেছে। আমরা তো জ্যোতি দিদির বাড়িতেও গিয়েছিলাম, সেখানে তো জ্যোতি দিদির বোন তোমার ব্যাপারে বললো। দেখো কাকু কাকিমা তোমাদের বিয়েটা মেনে নেয়নি তো কি হয়েছে, আমরা দাঁড়াবো জ্যোতি দিদির পাশে, আর কিছুদিনের মধ্যে কাকু কাকিমা মেনে নেবে বিয়েটা। আচ্ছা স্যার, আমরা তো জেঠুমনিকে বলবো, তাই না? এক মিনিট দাঁড়াও ফুলকি, বলছি জ্যোতিকে একবার ডাকা যাবে? জ্যোতি? জ্যোতি এখানে কিভাবে আসবে? তো বাড়িতেই ছিল। আচ্ছা, আপনারা ওকে বাড়িতে দেখেননি? না না, কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কিন্তু দাদা, আজ তো আপনারা জ্যোতি দিদির বিয়ে হওয়ার কথা, জ্যোতি দিদি তো কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছে। দেখুন, ভয় পাবেন না, আমরা পুলিশকে কিছু বলবো না, আমি তো জ্যোতি দিদির বন্ধু হই। এক মিনিট, জ্যোতি আমার এখানে এসছে? না না, এখানে জ্যোতি কেন আসবে? এসব তুমি কি বলছো বোন? বিশ্বাস করুন, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। জ্যোতি কোথায়? জ্যোতিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সব কি বলছেন আপনারা? আমি জ্যোতিকে চিনতাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, ওকে পালিয়ে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। জ্যোতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখন কি করব? কোথায় খুঁজবো জ্যোতিকে? এখন পুলিশের কাছে গেলেও তো পুলিশ আমায় সন্দেহ করবে। জানেন, জ্যোতি আমাকে বলেছিল ওর একটা ছোট বোন আছে, তার বিয়ে থা দিতে হবে, যেন কোনো বদনাম না হয়। কিন্তু এখন ও নিজেই হারিয়ে গেল। না, ও এইভাবে হারিয়ে যাবে এটা তো হতে পারে না। আমি ঠিক ওকে খুঁজে বের করব। কোথায় গেল জ্যোতি? আমি যে ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া। আচ্ছা দাদা, তুমি কেঁদো না, তুমি আমায় যখন বোন বলে ডেকেছো, আমি জ্যোতি দিদিকে তোমার কাছে ফিরিয়ে দেবো। আচ্ছা স্যার, জ্যোতি দিদি তো আমার বন্ধু হয়। আচ্ছা স্যার, এখন আমরা কি করব? জেঠুমনিকে একবার জানাবো? না, এ বিষয়ে কাউকে খুব বেশি কিছু জানানোর দরকার নেই। আসলে বোন, আমি চাই না লোক জানাজানি হয়ে জ্যোতির কোনো বদনাম হোক। আমি ঠিক জ্যোতিকে খুঁজে বের করবো। দেখো, আমি ঠিক খুঁজে বের করবো। জ্যোতিকে ছাড়া আমি বাঁচবো, আমি কিছুতেই বাঁচবো না। জ্যোতির পুরো ব্যাপারটাই খুব অস্বাভাবিক মনে হচ্ছে, এর মধ্যে বেশি না জড়ানোই ভালো। তুমি কেঁদো না এভাবে, খুব খারাপ লাগছে। জেঠুমনি আছে, জেঠুমনি আমাদের সাহায্য করবে, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা এবার বাড়ি ফিরি। ও তো বলছে ও নিজেও জ্যোতিকে খুঁজবে। আমরা বরং একটা দিন সময় দিয়ে বলতে পারি জ্যোতি হয়তো নিজেই ফিরে এলো। হ্যাঁ, চলো ভাই, আমরা আসছি। চলো। কিন্তু স্যার, কি বলছি, এখন তর্ক করো না, বাড়ি চলো। ওদের দরকার পড়লে ওরা আমাদের ডেকে নেবে। এসো আমার সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে ফুলকি, কি হয়েছেটা কি? হ্যাঁ দেখো, পৃথিবীর সব সমস্যার সমাধান তো তুমি করতে পারবে না। এই জ্যোতির যে বয়ফ্রেন্ড, কি নাম জানো? পল্টু। এই পল্টু তো জানেই না যে জ্যোতি নিখোঁজ হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? পুলিশে খবর দেওয়া উচিত। অথচ জ্যোতির বাবা মা চায় না যে আমরা পুলিশে কোনো রকম খবর দিই। এরপর আমাদের আর কি করার থাকতে পারে ফুলকি? মোদ্দা কথা হচ্ছে, এই ঝামেলার মধ্যে আমাদের জড়িয়ে পড়া একদম ঠিক হবে না, বোঝা গেল? সুমন। হ্যাঁ স্যার। ওকে নিয়ে যাও, কাজকর্ম করুক। এক এক সময় মাথায় এক একটা ভূত চাপে। ফুলকি, কি হলো? জ্যোতির কি কোনো বড় বিপদ হয়েছে নাকি? কিছু বুঝতে পারছি না সুমন স্যার।
খালি খোঁজ পাওয়া যাচ্ছে না। আর জ্যোতি দিদির বাবা মা পুলিশেও জানাতে চাইছে না। আর জানো তো, না না, কাউকে আর পল্টুদার কথা বলবো না, কে বদনাম করে দেবে তার ঠিক নেই। কি হলো ফুলকি, চুপ করে গেলে যে? এইসব কথা বাদ দাও সুমন স্যার। স্যার বলেছে এই ব্যাপারে বেশি মাথা না ঘামাতে। বলছি তমাল দাদা চলে গেছে? হ্যাঁ, ওনারা চলে গেছেন, মানে কাজেই গিয়েছেন। যাই হোক ফুলকি, চলো আমরা একটা দিক প্রায় সাজিয়ে ফেলেছি, বাকিটা হাতে হাতে করে ফেলবো, ঠিক আছে? তুমি এদিকটা দেখে নাও। হ্যাঁ, ফুলকি দেখ তো, এই তোর পল্টুদা কিনা? এ তো মাছের ট্রলারে হেল্পারই করে। হ্যাঁ হ্যাঁ, এই তো। ছেলেটার কপালটাই খারাপ, এর আগে দুটো প্রেম করলো, দুটোই গেছে। গেছে গেছে মানে? কুন্তলার সাথে প্রেম ছিল তোমার পল্টুদার, এই মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি, বুঝেছো? কুন্তলাকে। তারপরে ওই খেজুর ডিহিতেও একটা মেয়ের সাথে খুব দেখেছি ঘোরাঘুরি করতে, ওই মেয়েটাকেও কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি ফুলকি। এখন এসে শুনলাম তোদের স্টোরের জ্যোতির সাথেও নাকি প্রেম ছিল, জ্যোতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে বলতো? জ্যোতি মেয়েটা খুব ভালো মেয়ে ছিল, আগের বার যখন এসেছিলাম খুব ভালো করে কথা বলেছে আমার সাথে। কি রে, কি হলো? আচ্ছা বম্বলদা, তুমি বলছো পল্টুদা এতগুলো প্রেম করেছে, আর যার সঙ্গেই প্রেম করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটা কি বললে বলো তো তুমি? এই বিষয়টা তো স্যারকে জানাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 4 বছর অনেক কষ্টে তোমার থেকে দূরে থেকেছি আমি রকি, তোমায় ছুতে পারিনি, কিন্তু তোমার স্মৃতি ছুঁয়ে বেঁচেছি আমি। কিন্তু আর না, আমি আমার হাজবেন্ডের ভালোবাসা থেকে আর আমার ছেলেকে তার বাবার ভালোবাসার থেকে বঞ্চিত করতে পারবো না। প্লিজ এরকম করো না রকি, একদম এরকম করো না প্লিজ রকি, আমি তোমার কাছে হাত জোড় করছি। এরকম ভাবে আমাদের সন্তানটাকে অনাথ করে দিও না। তুমি তো জানো, বল, ছোটবেলায় বাবাকে কাছে না পাওয়াটা কেমন লাগে, ওকে ওটা ফিল করতে দিও না প্লিজ। ওর শিলবাড়ির ছেলে, ওর এখানে থাকাটা অধিকার, ওর কাছ থেকে এটা কেড়ে নিও না প্লিজ। তোমাকে ফেরানোর জন্য তো আমি কম চেষ্টা করিনি বলো, কিন্তু আমাদের ছেলেটাকে এরকম ভাবে তুমি ফিরিয়ে দিতে পারো না রকি। যেটা মানে তুমি ওদের এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও, আমি ওদের সহ্য করতে পারছি না, এক্ষুনি বের করে দাও, আমি বলছি তোমাকে। এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। তুমি একদম ঠিক কথা বলেছো মালবিকা। মিকি যদি কুশবাবুর সন্তান হয়ে থাকে, ও যদি শিলবাড়ির উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। আর আজ থেকে ওই বাচ্চাটার সমস্ত দায়িত্ব আমি নেব। আমাকে ক্ষমা করবেন বড় মা, আমি আপনাদের কারোর অনুমতি না নিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছি। কুশবাবু আমার স্বামী, আর ওই মিকি আমার কুশবাবুর সন্তান।
তাই ওই বাচ্চাটার সমস্ত দায়িত্ব আমার, আমাদের এবং গোটা শীল পরিবারের। এছাড়া যে আমি আর অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না বড় মা। রাগাবো, ভেবে দেখো ভালো করে। রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না যার জন্য পরে পস্তাতে হতে পারে। আগে তুমি এটা কেন করছো? তুমি ওকে কেন বিশ্বাস করছো? তুমি তো এর আগেও মালবিকাকে মিথ্যে প্রমাণ করছো, তাহলে আজকে দাঁড়িয়ে কেন ওর কথা তুমি মানছো? কেন শুনছো তুমি ওনার কথা? কুশবাবু শান্ত হও, মালবিকা কিচ্ছু ভুল বলেনি। আমি তোমায় বলছি, তোমার ওই বাচ্চাটার দায়িত্ব নেওয়া উচিত। আমার সিদ্ধান্তকে যদি তুমি একদিনের জন্য গুরুত্ব দিয়ে থাকো তাহলে এই নিয়ে আর দ্বিমত করো না কুশবাবু। আজ থেকে ও এই বাড়িতেই থাকুক। আরে পাখি, পাখি শোনো, পাখি আমার কথা শোনো। পাখি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাখি মালবিকা ওই কয়েকটা বলা কথা শুনে তো তোমার আমার প্রতি সমস্ত বিশ্বাস চলে গেল। আমার পাখি তো এরকম নয়, এতটাও বুঝ না। আমার দিকে তাকাও না পাখি, আমার কথাটা শুনো। দেখো আচ্ছা ওই বাসের বেড়ে তো জাল হতে পারে, তাই না? ওর জাল, এটাই সত্যি পাখি। তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি বিশ্বাস করবো পাখি। আমি না সত্যি এরকম কে বলেছে তোমার পাখির বিশ্বাস চলে গেছে কুশবাবু? যতদিন পূব আকাশে সূর্য উঠবে পাখি তার কুশবাবুকে একইভাবে বিশ্বাস করবে। তাহলে তুমি যে বললে বাচ্চাটার দায়িত্ব নেবে? কুশবাবু, মালবিকা আমাদের সঙ্গে একটা খেলা খেলতে এসেছিল, আর আমি খানিকটা সময়ের জন্য ওর ওই খেলাটাকে পাঞ্চাল করে দিয়েছি। মানে? কুশবাবু, ওই বাচ্চাটা মালবিকার হতেই পারে না। কোন বাচ্চা তার মাকে মা না ডেকে পিঙ্কি বলে ডাকে বলো তো? হ্যাঁ হ্যাঁ পাখি, আমি তখন হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি খেয়াল করেছিলাম। তাও আমি ধরে নিলাম যে ডাকতেই পারে, কিন্তু একটা বাচ্চা সকাল থেকে খায়নি, সেই দিকে তার মা নজর না দিয়ে বরের খোঁজে অশান্তি করতে ব্যস্ত থাকবে। বাচ্চা মায়ের কাছে খাওয়ার চাইলে পরে তার উপর ঝাঁঝিয়ে উঠবে। বাচ্চার খিদেতে না মায়ের প্রাণ কেঁদে ওঠে গো কুশবাবু। আর ও তো জানেই না যে ওই বাচ্চাটার ঠিক কোন সময় খিদে পায়। আমি বিশ্বাস করি না যে বাচ্চাটা মালবিকার। ও শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য ওই বাচ্চাটাকে হাতিয়ার করেছিল। ও ভেবেছিল যে পাখি অনায়াসে বিশ্বাস করে নেবে যে বাচ্চাটা কুশবাবুর, আর আমি রাগে দুঃখে ঘেন্না এই বাড়ি থেকে চলে যাব, আর খুব সহজেই তোমাকে পেয়ে যাবে। না 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 কুশবাবু, আমি ওর চালটা ধরে ফেলেছি। তাই আমি কিছুটা সময়ের জন্য ওর এই খেলাটাকে ভেস্তে দিলাম। পাখি, আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এরকম একটা মুহূর্তে এত কিছু ভেবেছো। আমি সত্যি ভাবতে পারিনি। বললাম না তোমার পাখি কখনো কখনো দুঃস্বপ্ন তোমাকে অবিশ্বাস করবে না কুশবাবু। পাখি আর কুশবাবুর মধ্যে যে ভালোবাসার বন্ধন, মালবিকা ছেড়ে এটা ওর সাধ্যি নেই। ওর সাধ্যি নেই, ও পারবে না কুশবাবু, ও পারবে না, ও পারবে না। এরপর আমি মালবিকার পরের চালটার জন্য অপেক্ষা করব কুশবাবু। একবার খেলা ঘুরিয়ে দেওয়ার পর ও নতুন কোন খেলা সাজায় সেটা আমাকে দেখতে হবে। তারপর আমি ওর পাতা ফাঁদেই ওকে পা দিতে বাধ্য করব। আমার কুশবাবুকে কেউ আমার থেকে কাটতে পারবে না, কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের স্নান করা হয়ে গেছে, এবার চলো আমরা সবাই ভগবান পৌণ্ড্রকের কাছে যাই। আরে আমাদের বস্ত্রগুলো কোথায়?
এখানেই তো ছিল, কোথায় গেল ওগুলো? কেউ আবার ওগুলো নিয়ে যায়নি তো? কিন্তু এখান থেকে আমাদের বস্ত্র কে নিয়ে যাবে? যদি আমরা বস্ত্র না পাই তাহলে এখান থেকে বাইরে যাব কি করে? হে প্রভু, আমাদের বস্ত্র কোথায়? গোপিনীরা, তোমাদের মনোযোগ কোথায়? বস্ত্র তো এখানে। গোপিনীরা, তোমরা কি এই বস্ত্রগুলোই খুঁজছো? কানাই, তুমি কিরকম নির্লজ্জ হয়ে গেছো? আমাদের বস্ত্র নিয়ে আমাদেরই প্রশ্ন করছো। কানাই, দাও তাড়াতাড়ি আমাদের বস্ত্র ফেরত দাও। আমি কখন বললাম যে আমি তোমাদের বস্ত্র ফেরত দেব না? এসো আর নিজেরাই নিয়ে যাও। কানাই, তুমি এসব কি বলছো? আমরা লজ্জা পাচ্ছি। এটাই তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি তো কানাই, তোমাদের সখা। যদি অন্য কেউ হতো তখন কি হতো? এই বস্ত্রগুলো যদি অন্য কেউ নিয়ে যেত তখন কি করতে? তুমি কি বলতে চাইছো? এক নারী হোক বা পুরুষ, তাদের কখনো এমন কোনো কাজ করা উচিত নয় যাতে কেউ তাদের মান মর্যাদা হরণ করতে পারে। কিন্তু আমরা করেছিটা কি? এ প্রশ্ন নিজেদের করো গোপিনীরা। তোমাদের কি এমন ভাবে যমুনা নদীতে স্নান করতে নামা উচিত হয়েছে? কিন্তু কানাই, এটা তো আমাদের স্বাধীনতা। আমরা যেমন চাই ঠিক তেমন ভাবে চলবার মৌলিক অধিকার আছে আমাদের সবার। গোপিনীরা, স্বাধীনতা আমাদের সবার মৌলিক অধিকার, কিন্তু স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে অনেক পার্থক্য আছে। এই স্বাধীনতা শুধু আমাদের অধিকার নয়, দায়িত্ব। সামাজিক ব্যবস্থাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সমাজের নিয়ম আর সংস্কারগুলো মেনে চলা উচিত। যদি আমাদের সমাজে স্বেচ্ছাচারিতার ওপর প্রতিবন্ধকতা থাকে তাহলে তা অতি আবশ্যক, কারণ এমনটা না করলে পশুদের থেকেও আমরা মানে মানুষেরা বেশি হিংস্র হয়ে উঠব, ঠিক যেমন মহারাজ কংস। তোমরা কি সেরকম স্বাধীনতাই চাও গোপিনীরা? আমাদের ভুল হয়ে গেছে কানাই, আমাদের ক্ষমা করে দাও। কানাই, আমরা বস্ত্র নিতে ওখানে যেতে পারবো না, আর তুমি বস্ত্র এখানে দিয়ে যেতে পারবে না। আমাদের মান সম্মান সব তোমার হাতে কানাই। কানাই, আমাদের গোপিনীদের রক্ষা করো, আমাদের মান সম্মান রক্ষা করো। আমরা তোমার শরণাপন্ন, আমাদের রক্ষা করো কানাই। কানাই, আমাদের জীবন ধন্য হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।